ইলেকট্রোকেমিস্ট্রি। আচ্ছা, তো ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে হচ্ছে আমরা শুরুটা করতেছি হচ্ছে টাইপস অফ কন্ডাক্টর। টাইপস অফ কন্ডাক্টর অর্থাৎ কন্ডাক্টর হাউ মেনি টাইপস। ওকে, তো কন্ডাক্টর কি? কন্ডাক্টর হচ্ছে যে থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যান কন্ডাক্ট, অর্থাৎ যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় সেটাই হচ্ছে গিয়া কন্ডাক্টর। এখন কন্ডাক্টর যারা, এরা হচ্ছে টু টাইপ কন্ডাক্টর। ওয়ান টাইপ কন্ডাক্টরকে বলা হয় আয়নিক কন্ডাক্টর, আয়নিক আয়নিক অর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আয়নিক কন্ডাক্টর যা, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরে তা। যাই আয়নিক কন্ডাক্টর তাই হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আয়নিক কন্ডাক্টর বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, আয়নিক কন্ডাক্টর অর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর একই কথা। আর যারা আয়নিক কন্ডাক্টর অর যারা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এদেরকে বলা হয় ইলেকট্রোলাইট। এদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট অর্থাৎ আয়নিক কন্ডাক্টর বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যারা, তারাই হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট ফর এক্সাম্পল মল্টেন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড না, ঠিক শুধু সোডিয়াম ক্লোরাইড না, মল্টেন সোডিয়াম ক্লোরাইড, অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইড, মল্টেন সোডিয়াম ক্লোরাইডও আবার অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইডও। অ্যাসিডিফাইড ওয়াটার, ওয়াটার তবে পিওর ওয়াটার না, অ্যাসিডিফাইড ওয়াটার, অ্যাসিডিফাইড ওয়াটার, তো পিওর ওয়াটার না, অ্যাসিডিফাইড ওয়াটার। মল্টেন সোডিয়াম ক্লোরাইড, অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইড and acidified water, copper sulfate solution, etc. তো এরা হচ্ছে তোমার আয়নিক কন্ডাক্টর অর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, অথবা যাদেরকে আমরা বলবো ইলেকট্রোলাইট, এরাই হচ্ছে কমন ইলেকট্রোলাইট। নাম্বার 2 একটা হলো মেটালিক কন্ডাক্টর। মেটালিক অর ইলেকট্রনিক কন্ডাক্টর। তাহলে আনাদার টাইপ কি? সেটা হলো মেটালিক কন্ডাক্টর। মানে এটা অবশ্য ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হিসেবে বেশিরভাগ মেনশন করা হয়, আর এটাকে মেটালিক কন্ডাক্টর হিসেবে মোস্ট অফ দ্য টাইম মেনশন করা হয়। তো মেটালিক কন্ডাক্টরের অর কি? সেটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর। তার মানে যেটাই মেটালিক কন্ডাক্টর সেটা হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর, যেটাই মেটালিক কন্ডাক্টর সেটাই হচ্ছে ইলেকট্রনিক কন্ডাক্টর। আচ্ছা, ইলেকট্রনিক কন্ডাক্টর বা মেটালিক কন্ডাক্টর এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কে মনে করবা এটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, যদিও গ্রাফাইট ইটসেলফ নন মেটাল। গ্রাফাইট নিজেই নন মেটাল, কিন্তু কন্ডাক্টিভিটির দিক থেকে এটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর আর ইলেকট্রনিক কন্ডাক্টর। অল মেটাল, আর সাথে যত মেটাল আছে সবাই দুনিয়াতে, তারাই হচ্ছে মেটালিক কন্ডাক্টর। তো আয়নিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর আর ইলেকট্রনিক কন্ডাক্টর উইথ এক্সাম্পল। আচ্ছা, এবার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তাদের মধ্যে কম্পারিজন। মেটালিক, আরেকটা হলো ইলেকট্রোলাইটিক। কম্পারিজন মেটালিক কন্ডাক্টরের সাথে তোমার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের কম্পারিজন। মেটালিক কন্ডাক্টর ভার্সাস ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর ভার্সাস ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে ফার্স্টে মেটালিক কন্ডাক্টর আসো। মেটালিক কন্ডাক্টর, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বাই দা হেল্প অফ মোবাইল ইলেকট্রন, অর্থাৎ বাই দা হেল্প অফ মোবাইল ইলেকট্রন। অর্থাৎ মেটালিক কন্ডাক্টর কিভাবে কন্ডাক্টিভিটি মানে কিভাবে কন্ডাক্ট করে, ঠিক আছে, কিভাবে কন্ডাক্ট করে, তো এটা হচ্ছে বাই দা হেল্প অফ মোবাইল ইলেকট্রন। তাহলে বাই দা হেল্প অফ মোবাইল ইলেকট্রন, তোমরা জানো যে মেটালিক কন্ডাক্টরের মধ্যে কি থাকে? ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, মোবাইল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন, যার কারণে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর যারা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, এরা হলো এদের বাই দা হেল্প অফ, এদের সময় বাই দা হেল্প অফ ফ্রি
ফ্রি আয়ন্স, ওদেরটা হচ্ছে গিয়ে বাই দ্য হেল্প অফ ফ্রি আয়ন্স, তো ওই কারণে ওরা হলো আয়নিক কন্ডাক্টর। আর এদেরটা হলো যে মোবাইল ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, এই কারণে এরা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর। তাহলে মেটালিক কন্ডাক্টর ইলেকট্রনিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আয়নিক কন্ডাক্টর। এরা হলো গিয়ে বাই দ্য হেল্প অফ মোবাইল ইলেকট্রন, ওটা হচ্ছে গিয়ে বাই দ্য হেল্প অফ ফ্রি আয়ন। নাম্বার 2, নো কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ মেটালিক কন্ডাক্টর বা তোমার হচ্ছে গিয়া যে ইলেকট্রনিক কন্ডাক্টর, এর ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হয় তখন কিন্তু কি হয় না, কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না, কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না, নো কেমিক্যাল চেঞ্জ, অর্থাৎ এই এন্ডে কোনো কেমিক্যাল চেঞ্জ হয় না। আর এখানে কি বলা হবে, যে কেমিক্যাল চেঞ্জ। তাহলে এখানে কি ওই সাইডে কি হবে, ইলেকট্রোলাইটিকের সময় কি হবে, কেমিক্যাল চেঞ্জ হবে, আর এটাতে কেমিক্যাল চেঞ্জ হবে না। নাম্বার 3 যেটা, সেটা হলো এরকম যে এটা হলো গিয়া যে কন্ডাক্টিভিটি decreases with increasing temperature, অর্থাৎ এখানে যারা মেটালিক কন্ডাক্টর যেটা, এখানে কি হয়, কন্ডাক্টিভিটি ডিক্রিজ হয় উইথ ইনক্রিজিং টেম্পারেচার। মানে তুমি যদি একটা মেটালিক কন্ডাক্টরের টেম্পারেচার বাড়ায় দাও বা আরো হিট আপ করো, হিট দাও, একটা মেটালকে যত হিট দিবা তার কন্ডাক্টিভিটি কমবে, কারণ রেজিস্ট্যান্স বেড়ে যায়, সে কারণে তোমার হচ্ছে কন্ডাক্টিভিটি ডিক্রিজ হয়। কিন্তু এইদিকে কন্ডাক্টিভিটি ইনক্রিজেস with increasing temperature। তাহলে ওই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেটা, সেখানে যেহেতু কেমিক্যাল চেঞ্জ হয়, তাহলে কেমিক্যাল চেঞ্জ যেহেতু তোমার টেম্পারেচার বাড়লে কেমিক্যাল চেঞ্জের রেট তো বাড়বে, কেমিক্যাল চেঞ্জ আরো ভ্যালোসিটি বাড়বে, রেট বাড়বে, সে কারণে ওইদিকে কন্ডাক্টিভিটি আরো ইনক্রিজ হবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। নাম্বার 4 হচ্ছে follows Ohm's law। আচ্ছা, যারা মেটালিক কন্ডাক্টর তারা ফলো করে হচ্ছে ওহমস ল নামে একটা ল আছে, আর এটাতে বলা হয় যে এটা হলো ফ্যারাডের ল ফলো করে। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেটা, তারা ওটা ফলো করে হচ্ছে ফ্যারাডের ল, আর এদিকে ফলো করে হচ্ছে ওহম ল। তো এই হচ্ছে যে তোমার মেটালিক কন্ডাক্টর এন্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, কিছু কিছু পয়েন্টস অফ ডিফারেন্স এগুলোই মেনশন করতে পারো অথবা এগুলো মেমোরাইজ করতে পারো আর কি। ওকে, আচ্ছা, দেন নাও মুভ অন, যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইসিস। তো ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা প্রসেস, ওকে। তো ইলেকট্রোলাইসিস সেটাতে আসতেছে একটু, ইলেকট্রোলাইসিস ইজ আ প্রসেস, electrolysis is a process by which a chemical reaction is occurred by the help of electricity। বলা যায় আর কি, electrolysis is a process by which a chemical reaction is occurred by the help of electricity। তার মানে আমরা কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে চাচ্ছি by the help of electricity। কিছু কিছু রিঅ্যাকশন আছে যারা নন স্পন্টেনিয়াস, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড থেকে যে সোডিয়াম হবে এবং ক্লোরিন হবে, এটা কোনো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন না, সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম হবে এবং ক্লোরিন হবে, এটা কোনো স্পন্টেনিয়াস রিঅ্যাকশন না। মানে সোডিয়াম ক্লোরাইড রেখে দিছো, হ্যাঁ, অথবা সোডিয়াম ক্লোরাইডকে তুমি হিট দিতেছো, হ্যাঁ, হিট দিছো, তাতে করে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আর ক্লোরিন হয়ে যাবে না, কিন্তু তো এই কেমিক্যাল রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস না। তো যে রিঅ্যাকশন গুলো এরকম স্পন্টেনিয়াস না, সেই রিঅ্যাকশন গুলোই ইউজুয়ালি কি করা হয়, ইলেকট্রোলাইসিস প্রসেসে ডান করা হয়।
তো ইলেকট্রোলাইসিস প্রসেসে এরকম নন স্পন্টেনিয়াস যে রিঅ্যাকশন গুলো আছে, নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন গুলা, রিঅ্যাকশন বাট নন স্পন্টেনিয়াস, এই ধরনের রিঅ্যাকশন গুলা করতে গেলে ইলেকট্রোলাইসিসের হেল্প নিতে হয়। তো এই দিস কাইন্ড অফ রিঅ্যাকশন ইজ ডান বাই হচ্ছে ইলেকট্রোলাইসিস। তো ইলেকট্রোলাইসিস যেহেতু ইলেকট্রিসিটির সাহায্যে করা হয়, সেজন্য এটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। তো এই হচ্ছে ডেফিনেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার তোমার যে ইলেকট্রোলাইসিসের যে সেল ডায়াগ্রামটা, ইলেকট্রোলাইসিস সেল যেটা, সেখানে তোমার একটা সেল থাকে যেটা হচ্ছে অ্যানোড, একটা হাফ সেল থাকে বা ইলেকট্রোড থাকে সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে, ঠিক আছে, এন্ড দে আর কানেক্টেড, এবং তারা জানো যে কানেক্টেড থাকবে হচ্ছে উইথ ব্যাটারি, এটা ব্যাটারি দিয়ে কানেক্টেড থাকবে। লেফটটা হচ্ছে গিয়া অ্যানোড, রাইটটা হচ্ছে ক্যাথোড, লেফটের অ্যানোড রাইটের ক্যাথোড। হ্যাঁ, লেফটের অ্যানোড যেটা, এটা হচ্ছে গিয়া তোমার পজিটিভ এন্ড, আর রাইটের যে ক্যাথোড আছে সেটা হচ্ছে নেগেটিভ এন্ড। তাহলে একদিকে অ্যানোড পার্ট পজিটিভ, ক্যাথোড পার্ট নেগেটিভ, অ্যানোড ইলেকট্রোড, ক্যাথোড ইলেকট্রোড, এটা হচ্ছে অ্যানোড ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা, আর এই তোমার ইলেকট্রোলাইট হিসেবে থাকবে হচ্ছে ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পজিটিভ আয়ন, ক্লোরাইড নেগেটিভ আয়ন। তো এই আয়ন গুলো কি থাকবে তোমার, হয়তো মল্টেন স্টেটে থাকবে, নয় সলিউশনে থাকবে। যদি শুধু মল্টেন হয় তাহলে সোডিয়াম আয়ন থাকবে আর ক্লোরাইড আয়ন থাকবে। তার মানে হচ্ছে পুরো সেটআপটা কি, যে তোমার ইলেকট্রোলাইটের মল্টেন অথবা সলিউশন এর মধ্যে দুইটা ইলেকট্রোড সেট করা হবে এবং তারা ব্যাটারি কানেক্টেড হবে, এন্ড ব্যাটারির এন্ডের উপরে ডিপেন্ড করবে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড। ব্যাটারি এন্ড পজিটিভ অ্যানোড, ব্যাটারি এন্ড নেগেটিভ তাহলে হচ্ছে ক্যাথোড। এইভাবে অ্যানোড আর ক্যাথোড ফিক্স করা হয়। আচ্ছা, এক্ষেত্রে যে ইলেকট্রোড যেটা ইউজ হইতেছে অ্যানোড হিসেবে, যেটা ইউজ করা হয়েছে, এটা হলো মেটাল মেড, এটাও মেটাল মেড। আবার এইখানে যেটা ইউজ করা হয়েছে এটাও মেটাল মেড। তার মানে ইলেকট্রোড যে ব্যবহার করা হয়েছে এখানে, দুইটা ইলেকট্রোড, হ্যাঁ, এই ইলেকট্রোড যেটা এটাও মেটাল মেড, ওইখানে যে ইলেকট্রোডটা ইউজ হলো ওটাও কিন্তু মেটাল মেড। এবং এখানে কি করা হয়, নিউট্রালিটির জন্য, অর্থাৎ এইটা এই মেটাল আর এই মেটালের মধ্যে যদি আমি চাই যে তাদের নিউট্রালিটি বজায় রাখবো, আমরা তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখবো, তারা যেন তাদের মধ্যে যেন কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকে, এই কারণে এই সিকিউরিটিটা দেওয়ার জন্য আমরা এই পাশেও প্ল্যাটিনাম ইউজ করি, ও পাশেও প্ল্যাটিনাম ইউজ করি। অর্থাৎ দুইটা মেটালই কি হয়, প্ল্যাটিনাম মেড, এটাও প্ল্যাটিনাম মেড, ওটাও প্ল্যাটিনাম মেড। তো এটা বিকজ অফ ফর দা ডেমনস্ট্রেশন অফ নিউট্রালিটি, আমরা চাইতেছি যে দুইটা এরা যেন ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ এরা যেন রোল প্লে না করে, এরা শুধুমাত্র কন্ডাক্ট করবে, ইলেকট্রিসিটির একটা ভায়া হিসেবে তারা কাজ করবে, এরা যেন নিজেরা কোনো কেমিক্যাল অ্যাকশনে না যায়। তো এটা মেটাল মেড হবে, ওটাও মেটাল মেড হবে, এটাও প্ল্যাটিনাম মেড হবে, ওটাও প্ল্যাটিনাম মেড হবে। তাহলে দুইটা যদি প্ল্যাটিনাম মেড হয় তাহলে এদের মধ্যে কোনো ইন্টারাকশন থাকবে না। তো এই হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোলাইটিক সেল। তাহলে ইলেকট্রোলাইটিক সেল যদি কখনো তোমার ইয়ে দেয়, স্টেমে দেয়, ইলেকট্রোলাইটিক সেল যদি স্টেমে দেয়, তাহলে সেটা আইডেন্টিফাই করার বা সেটা বুঝার একটাই ওয়ে, যেখানে দুইটা ইলেকট্রোড ইউজ করা হয়, একটা ইলেকট্রোলাইট ইউজ হয়, দুইটা ইলেকট্রোড বাট একটা ইলেকট্রোলাইট, এবং এই ইলেকট্রোড কিসে তৈরি সেটা ম্যাটারই করে না, অথবা ম্যাটার করলেও দুইটাই প্ল্যাটিনামের তৈরি। তো দ্যাট এইটা দেখে বুঝতে পারবা যে হচ্ছে এটা ইলেকট্রোলাইটিক সেল। কারণ তোমরা জানো যে এছাড়াও আরেকটা সেল আছে যেটাকে বলা হয় গ্যালভানিক সেল। তো এটা তো গ্যালভানিক সেল না। তো এটা যে গ্যালভানিক সেল না, সেটাকে কিভাবে সেপারেট করবা, কিভাবে ডিফারেন্সিয়েট করবা, তো এই সব জিনিস দেখেই ডিফারেন্সিয়েট করা যেতে পারে। আর হচ্ছে যে ব্যাটারি তো আর গ্যালভানিক সেলে থাকবে না, ঠিক না। তো দ্যাট এইসব দেখে বুঝবা যে এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল। তো এই হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, আর প্রসেসটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, আর প্রসেসটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। আচ্ছা, এখন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডেরই ইলেকট্রোলাইসিস করি, ফলোড বাই আমরা কয়টা ইলেকট্রোলাইসিস জানি দেখো। আমরা যদি এখানে ফর এক্সাম্পল দেখতে চাই যে ইলেকট্রোলাইসিসের এক্সাম্পল হিসেবে পাঁচটা আসছে হচ্ছে মল্টেন সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রোলাইসিস অফ মল্টেন সোডিয়াম ক্লোরাইড। তো ইলেকট্রোলাইসিস অফ মল্টেন সোডিয়াম ক্লোরাইড যদি হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে কি হবে, সোডিয়াম পজিটিভ আয়ন আর ক্লোরাইড হচ্ছে নেগেটিভ আয়ন। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এখানে দেখানো যে অ্যানোড পার্টে কি হয়। অ্যানোড পার্টে কি হবে, সিম্পল। অ্যানোড পার্টে কি হয়, অ্যানোডে অক্সিডেশন, অর্থাৎ ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, অ্যানায়ন অ্যানোডে যায়,
অ্যানায়ন অ্যানোডে যায়, অ্যানোড পজিটিভ অ্যানায়ন নেগেটিভ, অ্যানায়ন নেগেটিভ, অ্যানায়ন নেগেটিভ আর অ্যানোড পজিটিভ, অ্যানায়ন নেগেটিভ অ্যানোড পজিটিভ, সে কারণেই অ্যানায়ন অ্যানোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়, এ কারণেই নাম দেওয়া হয়েছে অ্যানোড। আচ্ছা, তো অ্যানোডে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে এবং বাই লুজিং 1 ইলেকট্রন কি করবে, একটা ইলেকট্রন ডোনেট করবে। আর যে প্রসেসটা কোন প্রসেস, অক্সিডেশন প্রসেস। তাহলে ক্লোরাইড ক্লোরিন হবে অক্সিডেশন প্রসেসে, ক্লোরাইড ক্লোরিন হবে। এরকম দুইটা ক্লোরিন মিলে পরে কি হবে, ক্লোরিন গ্যাস হবে। ক্লোরিন ক্লোরিন মিলে পরবর্তীতে কি হবে, ক্লোরিন গ্যাস ডিপোজিট করবে। তার মানে অ্যানোডে কি ডিপোজিট হবে, অ্যানোডে যায়া ক্লোরিন গ্যাস ডিপোজিট হবে। অ্যানোডে কি ডিপোজিট হবে, ক্লোরিন গ্যাস। তার মানে একটা প্রোডাক্ট কি ক্লোরিন, একটা প্রোডাক্ট কি ক্লোরিন। আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে সোডিয়াম যায়া ওই ইলেকট্রন কি করবে, রিসিভ করবে। সোডিয়াম ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাথোডে যায়া ইলেকট্রন রিসিভ করবে, করে সে কি হবে, সোডিয়াম মেটাল হয়ে যাবে, সোডিয়াম মেটাল হয়ে যাবে, সোডিয়াম থেকে সোডিয়াম মেটাল হবে। এন্ড এটা হচ্ছে রিডাকশন মেথড, এটা হচ্ছে রিডাকশন মেথড। তো এইভাবে অক্সিডেশন এন্ড রিডাকশন হয়ে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম মেটাল তৈরি হবে এন্ড ক্লোরিন গ্যাস প্রডিউস হবে। সোডিয়াম মেটাল এন্ড ক্লোরিন গ্যাস। তার মানে আমরা যেটা বলে আসছিলাম যে সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা যদি সোডিয়াম আর ক্লোরিন পেতে চাই তাহলে আমরা কোন মেথডে যাব, ইলেকট্রোলাইসিস মেথডে, ইলেকট্রোলাইসিস মেথডে। তো এই রিঅ্যাকশনটা ডান করলাম কিভাবে, ইলেকট্রোলাইসিস মেথডে, ঠিক আছে। তবে একটা এক্সপ্লেনেশন 2 মার্কে খুব বেশি আছে, 2 মার্কে আছে যে explain that electrolysis is a redox process। এটা 2 মার্কে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 2 মার্কের জন্য এটা বলতে গেলে একটা খুব ফ্রিকোয়েন্ট একটা কোশ্চেন এটা, যে explain that electrolysis is a redox process, explain that electrolysis is a redox process, so that যদি তোমার এই এক্সপ্লেনেশনটা দিতে হয় তাহলে তোমরা এই এক্সাম্পলের সাহায্যে সেটা দিবা। অর্থাৎ তুমি কনসেপ্ট শেয়ার করবে আগে যে অক্সিডেশন কেন কি, রিডাকশন কি, এন্ড এখানে কি করে রেডক্স রিঅ্যাকশন হলো, এন্ড সেটা মেনশন করে দেন তুমি বলবা ইয়েস ইলেকট্রোলাইসিস ইজ রেডক্স প্রসেস। তাহলে ইলেকট্রোলাইসিস একটা রেডক্স প্রসেস, সেটা এই এক্সাম্পল দিলে আমি মনে হয় এটাই বেটার। তো সোডিয়াম ক্লোরাইডের মল্টেন সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস কে এক্সাম্পল নিয়ে তোমরা এক্সপ্লেইন করতে পারবা যে ইলেকট্রোলাইসিস ইজ আ রেডক্স প্রসেস, কারণ অ্যানোডে অক্সিডেশন হয় অল টাইম এন্ড ক্যাথোডে রিডাকশন হয় অল টাইম। তো বাই দ্য হেল্প অফ রেডক্স রিঅ্যাকশন একটা ইলেকট্রোলাইসিস হয়, সো দ্যাট ইলেকট্রোলাইসিস একটা রেডক্স প্রসেস। নাও যেটা দেখতেছো সেটা হচ্ছে এরকম 2 নম্বর, সেটা হলো যে ধরো অ্যাকুয়াস সলিউশন অফ NaCl। এখন যদি সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন হয় তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, সোডিয়াম ক্লোরাইডের যদি অ্যাকুয়াস হয় তাহলে তুমি মেনশন করবা যে সোডিয়াম ক্লোরাইড থেকে একদিকে সোডিয়াম আয়ন হবে আর ক্লোরাইড আয়ন হবে, আর ওয়াটার স্লাইটলি ডিকম্পোজ হয়ে H+ আয়ন হবে আর OH- আয়ন হবে, so that you can say okay। তো যেটা বলছিলাম যে অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড যদি হয় তাহলে সেখানে সোডিয়াম আয়ন এন্ড ক্লোরাইড আয়ন প্রডিউস হবে সোডিয়াম ক্লোরাইড থেকে, আর ওয়াটার থেকে কিছুটা H+ আয়ন এন্ড OH- আয়ন প্রডিউস হবে। সো দ্যাট অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্যাটায়ন ডাবল অ্যানায়ন ডাবল, ক্যাটায়ন ডাবল অ্যানায়ন ডাবল, ওকে। তবে অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড থেকে ইলেকট্রোলাইসিসে তোমার হচ্ছে তুমি কি ধরনের প্রোডাক্ট পাবা বা তোমরা কি প্রোডাক্ট পাবা সেটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে গিয়া কন্ডিশনের উপর। একটা কন্ডিশন হচ্ছে এরকম যে প্ল্যাটিনাম ইলেকট্রোড, প্ল্যাটিনাম ইলেকট্রোড অর্থাৎ ইলেকট্রোড গুলা হচ্ছে প্ল্যাটিনামের এন্ড কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে একটা কন্ডিশন হচ্ছে যে প্ল্যাটিনাম ইলেকট্রোড এন্ড কনসেন্ট্রেটেড সলিউশন, প্ল্যাটিনাম ইলেকট্রোড এন্ড কনসেন্ট্রেটেড সলিউশন, প্ল্যাটিনাম ইলেকট্রোড এন্ড কনসেন্ট্রেটেড সলিউশন। যদি এই কন্ডিশন হয় তাহলে অ্যানোড কি হবে, তাহলে অ্যানোডে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে এন্ড ক্লোরিন ক্লোরিন মিলে ক্লোরিন গ্যাস প্রডিউস করবে, যেটা একটা অক্সিডেশন প্রসেস। তাহলে ঠিক এই কন্ডিশন অর্থাৎ প্ল্যাটিনাম ইলেকট্রোড আর কনসেন্ট্রেটেড সলিউশন,
প্ল্যাটিনাম ইলেকট্রোড সাথে কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন। কনসেন্ট্রেটেড, যদি সলিউশনটা কনসেন্ট্রেটেড হয়, সলিউশন যদি কনসেন্ট্রেটেড হয় তাহলে অ্যানোডে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, দ্যাট মিনস ক্লোরাইড অক্সিডাইজ হবে, ক্লোরাইড অক্সিডাইজ হবে। এখানে অক্সিডাইজ হতে পারত হচ্ছে ক্লোরাইড আর ওয়েট, অক্সিডাইজ হতে পারত হচ্ছে ক্লোরাইড অ্যান্ড ওয়েট, ক্লোরাইড আর ওয়েট দুজনেরই চান্স ছিল অক্সিডাইজ হওয়ার, ক্লোরাইড অ্যান্ড ওয়েট এর চান্স ছিল হলো অক্সিডাইজ হওয়ার। এখন তোমার ওয়েট এর পরে নিচে হচ্ছে ক্লোরাইডের পজিশন, ওয়েট এর নিচে হচ্ছে ক্লোরাইডের পজিশন, অর্থাৎ অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি কিন্তু ওয়েট এর বেশি ক্লোরাইডের চেয়েও। অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সিটা বেশি কার? ওয়েট এর, দেন ক্লোরাইড, কারণ ওয়েট ক্লোরাইডের উপরে পজিশন। কিন্তু এখানে কেন ক্লোরাইডটা গেল ওয়েট এর পরিবর্তে, মানে ওয়েটকে কেন ইগনোর করা হইলো? তো দেখো যে এখানে ওয়েট আর ক্লোরিনের যে পজিশন অক্সিডেশন সিরিজে, রিঅ্যাক্টিভিটি সিরিজে, তাতে করে ওয়েট অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি ক্লোরিনের চেয়েও, ক্লোরাইডের ক্লোরিন হওয়ার টেন্ডেন্সি কম ওয়েটের থেকেও, ওয়েটের থেকেও। কিন্তু তারপরেও কেন ক্লোরাইড হলো, কেন ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হলো? তো এটা হচ্ছে বিকজ অফ কনসেন্ট্রেটেড সলিউশন, এটা হচ্ছে বিকজ অফ কনসেন্ট্রেটেড সলিউশন। কারণটা হচ্ছে তোমার অ্যাকোয়াস সলিউশনে ওয়েটের কনসেন্ট্রেশন ভেরি ভেরি পুয়ার, ভেরি ভেরি পুয়ার, মানে ওয়েটের কনসেন্ট্রেশনটা খুবই কম, অনেক কম, যেখানে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন তার তুলনায় অনেক হাই, অনেক হাই। তো যার জন্য কি হয়, মানে ক্লোরাইডের কনসেন্ট্রেশন ওয়েটের থেকে এতই বেশি যে তখন ক্লোরাইডের যে একটা ধরো কনসেন্ট্রেশনের যে একটা চাপ আছে, কনসেন্ট্রেশনের জন্য যে একটা প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটির কারণেই ক্লোরাইড এখানে কি হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে। এটা বিকজ অফ দ্যাট কনসেন্ট্রেশন। রিঅ্যাক্টিভিটি সিরিজকে এখানে ভায়োলেট করা হয়েছে, রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে এখানে ভায়োলেট করা হয়েছে, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হয়েছে। সুতরাং এখানে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হওয়ার কথা ছিল না, ওয়েট এখানে কিন্তু মোর দাবি রাখতে পারে, কিন্তু ওই যে বললাম এটা বিকজ অফ কনসেন্ট্রেশন। আচ্ছা, আর ক্যাথোডে কি হবে? আচ্ছা, ক্যাথোডে কি হবে? ক্যাথোডে যাইয়া হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে, হাইড্রোজেন ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন হবে, পরবর্তীতে এই হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস হবে। আচ্ছা, তাহলে অ্যানোডে হলো অ্যানোডের অক্সিডেশনে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যানোডের ক্লোরিন ক্লোরাইড, তো সেখান থেকে তৈরি হচ্ছে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে হাইড্রোজেন আয়ন, তো হাইড্রোজেন আয়ন থেকে শেষে কি হবে, হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা অক্সিডেশন, এটা রিডাকশন। এখন এখানে একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে যেই রিঅ্যাক্টিভিটির ইয়ে করে লজিক কারণ দেখায়া, মানে রিঅ্যাক্টিভিটিকে ভায়োলেট করছো যেই কারণ দেখিয়ে, যেই রিজনটার কারণে তুমি রিঅ্যাক্টিভিটিকে ভায়োলেট করছো, সেটা এখানে ভায়োলেট করা হয় নাই, কিন্তু সেটা এখানে ভায়োলেট করা হয় নাই। অর্থাৎ হাইড্রোজেনের রিডিউস হওয়ার টেন্ডেন্সি আবার সোডিয়াম তো অনেক উপরে, আর হাইড্রোজেন তো তার থেকে অনেক নিচে। শোনো, তোমাদেরকে বলি, আয়নিক সিরিজ যেটা পজিটিভ আয়নের যে সিরিজ আর নেগেটিভ আয়নের সিরিজ, এটা উল্টো বিহেভ করে, অপোজিট বিহেভ করে। মানে পজিটিভ আয়নের যে সিরিজটা আছে সেখানে যে যত নিচে সে আগে ডিসচার্জ হবে। পজিটিভ আয়নের সময় পজিটিভ আয়নের যে সিরিজটা, এই সিরিজে যে যত নিচে আছে সে তত তাড়াতাড়ি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, মানে রিডিউস হবে তাড়াতাড়ি। আর নেগেটিভ আয়নের সিরিজ উল্টা, নেগেটিভ আয়নের সিরিজে সেটা উল্টো। তার মানে হলো এখানে হাইড্রোজেনটা আগে রিডিউস হতে পারে, এবং হাইড্রোজেন আগে রিডিউসও হয়েছে। এখন তোমাদের কনফিউশন কাজ করতে পারে যে হাইড্রোজেনটা কেন ভায়োলেট করলো না, ক্লোরিন তার ওয়েটকে সুপারসিড করছে, হাইড্রোজেন কেন সোডিয়ামকে সুপারসিড করে নাই, হাইড্রোজেন কেন সোডিয়াম হাইড্রোজেনের মধ্যে এই ভায়োলেশনটা কেন হয় নাই, যেটা ক্লোরিন আর ওয়েটের মধ্যে হয়েছে, যেটা হাইড্রোজেন আর ইয়ের মধ্যে সোডিয়ামের মধ্যে কেন হয়নি? কারণটা বললি, কারণটা হচ্ছে ক্লোরিন আর ওয়েটের যে তোমার ইয়েটা, ক্লোরিন আর ওয়েটের সিরিজের যে পজিশন, সেটা হচ্ছে পরপর, ওটা হচ্ছে কি পরপর, মানে ওয়েটের সাথেই হচ্ছে ক্লোরিন, ওয়েটার সাথেই হচ্ছে ক্লোরিন, অর্থাৎ দুজন পরপর আছে। তো পরপর থাকাতে একজন আরেকজনকে হারাইতে পারে, কিন্তু সোডিয়াম আর ওয়েটের মাঝখানে কিন্তু অনেক আছে, আরো এদের মধ্যে অনেক গ্যাপ। তো এই এই কনসেন্ট্রেশনের কারণে এই হাইড্রোজেনটাকে সে ভায়োলেট করতে পারতেছে না, কারণ তাদের মধ্যে গ্যাপ অনেক বেশি। এখানে গ্যাপ নাই, এখানে অনেক গ্যাপ, যার কারণে এখানেই ভায়োলেশন হয়েছে, এটাতে ভায়োলেশন আর হয় নাই।
তো এত কিছু হয়তো তোমার বলার দরকার পড়বে না, তুমি দেখবা শুধু কি আছে কনসেন্ট্রেটেড সলিউশন, তাহলে এইটা অ্যানোড আর এটা ক্যাথোড, এটা অ্যানোড এটা ক্যাথোড, মানে তোমাদের এত ডিটেলসে যাওয়ার কিছু নাই, মানে বলার সুযোগও থাকবে না, তোমরা শুধু জানবা যে কনসেন্ট্রেটেড সলিউশন দিছে কিনা, দিলেই অ্যানোড রিঅ্যাকশন এটা, ক্যাথোড রিঅ্যাকশন এটা, বাস। আচ্ছা এবার আর কি হবে তখন, অ্যানোডে এটা হইতেছে, ক্যাথোডে এটা হলো, হওয়ার পরে বাকি রইলো কে কে, সোডিয়াম রয়ে গেল একদিকে আর ওএইচ রয়ে গেল, মানে অ্যানোডে ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস হওয়ার পর সলিউশনে কারা রিমেইন করতেছে, সলিউশনে রিমেইন করতেছে সোডিয়াম আর ওএইচ। তখন এই সোডিয়াম আয়ন আর এই ওএইচ আয়ন তারা মিলে পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। তার মানে আস্তে আস্তে কি তোমার হচ্ছে গিয়া সোডিয়াম আয়ন আর ওএইচ আয়ন আস্তে আস্তে কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে। তার মানে হচ্ছে গিয়া যেহেতু ক্লোরিন চলে যাচ্ছে এবং হাইড্রোজেন চলে যাচ্ছে, যার কারণে ওই সোডিয়াম আর ওএইচ তখন আস্তে আস্তে কি হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট হবে, বা ওটা তখন কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তার মানে আরো একটা প্রোডাক্ট আছে যেটা সলিউশনে, আর তা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে ফাইনালি এখানে প্রোডাক্ট কি কি পাওয়া গেল, 1 ক্লোরিন গ্যাস, 2 হাইড্রোজেন গ্যাস, আর 3 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে যদি বলা হয় যে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশনে ইলেকট্রোলাইসিস করলে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস থেকে, সোডিয়াম ক্লোরাইড সলিউশনের ইলেকট্রোলাইসিস থেকে কি কি পাওয়া যায়, ক্লোরিন, হাইড্রোজেন এন্ড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন শুনো একটা জিনিস, সেটা হলো এমসিকিউ দেয় যে হুইচ নট ফাউন্ড, এমসিকিউ দেয় যে in the aqueous solution of sodium chloride if electricity pass, in the aqueous solution of sodium chloride if electricity pass, then which of the following is not found, which of the following is not found, যদি বলে which not found তাহলে आंसर হবে সোডিয়াম। কেন, কারণ aqueous সলিউশনে যদি তুমি ইলেকট্রিসিটি পাস করো তাহলে কিন্তু সোডিয়াম তৈরি হচ্ছে না। সোডিয়াম কখন হচ্ছে, যদি মল্টেন সোডিয়াম ক্লোরাইড হয় তখন সোডিয়াম তৈরি হচ্ছে মল্টেনের সময়। যদি সলিউশনে ইলেকট্রোলাইসিস করো তাহলে ক্লোরিন গ্যাস হইছে, হাইড্রোজেন গ্যাস হইছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হইছে, সেখানে কিন্তু সোডিয়াম হয়নি। তাই যদি বলে যে ইন অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইফ ইলেকট্রিসিটি পাস এন্ড হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড, তাহলে কোনটা পাওয়া যায় না, আনসার হচ্ছে সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম পাওয়া যাবে না। তো এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনে অ্যানোড রিঅ্যাকশন এন্ড ক্যাথোড রিঅ্যাকশন এগুলো। আচ্ছা এবার কন্ডিশন 2, কন্ডিশন 2 হচ্ছে Hg ইলেকট্রোড plus concentrated solution, মার্কারি ইলেকট্রোড, এবার হইছে মার্কারি, মানে প্লাটিনাম চেঞ্জ করে মার্কারি ইলেকট্রোড আনা হয়েছে। মার্কারি ইলেকট্রোডের সাথে এবার কনসেন্ট্রেটেড সলিউশন, মার্কারি ইলেকট্রোড এন্ড কনসেন্ট্রেটেড সলিউশন, যদি মার্কারি ইলেকট্রোড হয় আর কনসেন্ট্রেটেড সলিউশন হয় তাহলে কি হবে। আচ্ছা তাহলে অ্যানোডে কি হবে, অ্যানোডে আবার সেই ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে। তার মানে কি বলেছিলাম, যতক্ষণ দেখবা যে কনসেন্ট্রেটেড সলিউশন ততক্ষণ অ্যানোডে এই চেঞ্জটা দেখবা, অর্থাৎ ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হবে, এবং ক্লোরাইড ক্লোরিন কনভার্ট হওয়াটা একটা অক্সিডেশন প্রসেস, পরবর্তীতে ক্লোরিনের দুইটা অ্যাটম মিলে ক্লোরিন গ্যাস হবে, সুতরাং ক্লোরিন গ্যাস হইছে অ্যানোডের পার্টে। কনসেন্ট্রেটেড সলিউশন মানে অ্যানোডে এটাই হবে। ক্যাথোডে এবার যেটা, সেটা হলো যে তোমার ক্যাথোড পার্টে, ক্যাথোড পার্টে এবার একটা চেঞ্জ আসবে, এবং সেটা বিকজ অফ মার্কারি ইলেকট্রোড। এই মার্কারি ইলেকট্রোডের কারণে, প্ল্যাটিনাম না হওয়ার কারণে, মার্কারি ইলেকট্রোড ইউজ করার কারণে এবার ক্যাথোডে একটা চেঞ্জ আসবে। ক্যাথোডে কি চেঞ্জ আসবে, সেটা হলো যে এইবার ক্যাথোডে যাবে সোডিয়াম, এবার ক্যাথোডে যাবে হচ্ছে সোডিয়াম। তার মানে কি, মার্কারি ইলেকট্রোড যদি ইউজ করো তাহলে হাইড্রোজেনের পরিবর্তে যাবে সোডিয়াম, তখন হাইড্রোজেনের পরিবর্তে কে যাবে, সোডিয়াম, এবং সেটা যাবে মার্কারি ইলেকট্রোড ইউজ করার কারণে। এর কারণ কি, মার্কারি, হ্যাঁ এর কারণ, হ্যাঁ কারণটা সিম্পল, সেটা হলো যে সোডিয়াম ইউজ করলে, মানে মার্কারি ইলেকট্রোড ইউজ করলে সোডিয়াম যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, সেটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি, অর্থাৎ সোডিয়ামের মার্কারির প্রতি একটা অ্যাট্রাকশন আছে, সোডিয়ামের মার্কারির প্রতি একটা অ্যাট্রাকশন আছে, মানে কিছু কিছু এলিমেন্টের আছে না, একটা আরেকটার সাথে অ্যাড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো সোডিয়ামের মার্কারির সাথে অ্যাড হওয়ার একটা টেন্ডেন্সি আছে, বা মার্কারির প্রতি তার একটা এক্সট্রা অ্যাট্রাকশন আছে। তো ওই কারণেই যখন হাইড্রোজেনের পরিবর্তে সোডিয়াম মার্কারের দিকে যাবে, অর্থাৎ ক্যাথোডে ডিপোজিট হবে। তো সোডিয়াম ইলেকট্রন নিয়ে খেয়াল করো, সোডিয়াম এবার ইলেকট্রন নিবে, সোডিয়াম হাইড্রোজেনের পরিবর্তে এবার সোডিয়াম কি করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে।
সোডিয়াম ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে হাইড্রোজেনের পরিবর্তে, কিন্তু ঘটনাটা একটু অন্যরকম হবে। সোডিয়াম ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যে সোডিয়াম মেটালটা হবে না, এই যে সোডিয়াম মেটালটা হইছে, তার সাথে মার্কারি থেকে অ্যালয় তৈরি করবে, সোডিয়াম মার্কারি অ্যালয় হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম থাকতেছে না, সোডিয়াম মানে পিওর সোডিয়াম হচ্ছে না। তো অর্থাৎ সোডিয়াম আয়ন ইলেকট্রন নিয়ে সোডিয়াম ডিপোজিট করতেছে ঠিকই, কিন্তু সোডিয়াম মার্কারি কি হয়ে যেতেছে, অ্যালয়। তোমরা জানো যে অ্যালয় মানে কিন্তু কোনো পিওর মেটাল না, অ্যালয় কিন্তু কোনো পিওর মেটাল না, অর্থাৎ সোডিয়াম মার্কারি অ্যালয় হয়ে গেছে। যেমন ব্রোঞ্জ একটা অ্যালয়, যেমন ব্রাশ অ্যালয়, যেমন স্টেইনলেস স্টিল অ্যালয়। তো এইরকম রাস্ট্রি আয়রন আছে অ্যালয়। তো এরকম অ্যালয়ের মধ্যে সোডিয়াম মার্কারি একটা অ্যালয়। তো এই সোডিয়াম মার্কারি অ্যালয় তৈরি হয়। পরবর্তীতে আবার কি করা হয়, এই সোডিয়াম মার্কারি অ্যালয়টা এই সোডিয়াম মার্কারি অ্যালয় হবার পর ওইটাকে কি করা হয়, পানিতে ডিজলভ করা হয়, মানে ওয়াটারে ডিজলভ করা হয়। সোডিয়াম মার্কারি অ্যালয় ওয়াটারে ডিজলভ করা হয়। ডিজলভ করলে তখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস হয়ে মার্কারি আলাদা হয়ে যায়। মানে তখন আবার সোডিয়াম কি করে জানো, পানির সাথে রিঅ্যাকশন করে। সোডিয়ামের ওয়াটারের সাথে রিঅ্যাকশন করার একটা টেন্ডেন্সি আছে, সোডিয়ামের আবার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করার টেন্ডেন্সি আছে। তোমরা জানো যে সোডিয়াম যদি পানিতে দিয়ে দাও আগুন ধরে যায়, সোডিয়াম পানির সাথে রিঅ্যাকশন করা, ওয়াটারের সাথে রিঅ্যাকশন করার একটা টেন্ডেন্সি আছে। তো সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে ফেলবে, করে সে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, তখন মার্কারি তাকে ছেড়ে দিবে, অর্থাৎ মার্কারিকে সে ছেড়ে দিবে, মার্কারি আলাদা হয়ে যাবে। এবং মার্কারি আলাদা হয়ে প্রোডাক্ট কি দিল, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। তাহলে এখন দেখো তো, প্রথমে কি হয়েছে, ক্লোরিন, পরবর্তীতে কি হয়েছে, সোডিয়াম মার্কারি হয়েছে না, ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে আর হাইড্রোজেন হয়েছে। তার মানে প্রোডাক্ট তো কি আগের প্রোডাক্টই তো রইলো, মানে প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করার পরেও যে প্রোডাক্ট পাইছো টোটালি, মার্কারি ইলেকট্রোড পরেও কিন্তু একই প্রোডাক্ট পাইছো, শুধু মেকানিজমটা চেঞ্জ করে দিছো তুমি। শুধু কি হয়েছে, একটু জাস্ট মেকানিজমটা চেঞ্জ হয়ে গেছে। এই মেকানিজম চেঞ্জটা আমরা করছি কি জানো, ইনটেনশনালি করছি। আমরা কি করছি জানো, এটা কেন করছি জানো, এটা আমরা ইচ্ছা করে করছি। তো বল ইচ্ছা করে করা কেন, কারণ তুমি যখন প্ল্যাটিনাম ইলেকট্রোড আর কনসেন্ট্রেটেড সলিউশন ব্যবহার করছিলা, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা হয়েছে কোথায় জানো, চেম্বারের ভিতরে। ওটা হয়েছে কোথায়, সেলের ভিতরে হয়েছে, চেম্বারের ভিতরে হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো চেম্বারের ভিতরে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তাইলে আবার একটা ঝামেলা আছে, ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হয়েছে সেটার সাথে ওই যে ক্লোরিন গ্যাস যেটা তৈরি হয়েছে, এই দুইজনের মধ্যে আবার রিঅ্যাকশন হইয়া সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড আর ওয়াটার হয়ে যাওয়ার একটা চান্স ছিল। অর্থাৎ তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যখন চেম্বারের ভিতরে হয়, ক্লোরিনও যখন চেম্বারের ভিতরেই হয়, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন এদের মধ্যে কি হয়ে যায়, কন্ট্যাক্টে আসার চান্স থাকে। যদি এরা কন্ট্যাক্টে আসেই পড়ে, তাহলে কিন্তু তারা আবার রিঅ্যাকশন করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার ক্লোরিন রিঅ্যাকশন করবে। তো এই রিঅ্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য, এই রিঅ্যাকশনটা যেন না হয়, এই রিঅ্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করছি, মার্কারি ইলেকট্রোড ইউজ করছি। তাতে কি লাভ হয়েছে, তাতে হয়েছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়েছে ঠিকই, কিন্তু সেটা তো আলাদা, সেটার সাথে তার ক্লোরিনের দেখা সাক্ষাৎ হবে না। তো এই সুবিধাটা নেওয়ার জন্য মার্কারি ইলেকট্রোড ইউজ করা হয়েছে এটা, এবং এটা ইন্ডাস্ট্রিয়াল একটা মেথড, এটা ইন্ডাস্ট্রিয়াল মেথড। তো এই হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে তোমার ইলেকট্রোলাইসিস, যেটা তোমরা প্ল্যাটিনাম ইলেকট্রোড আর কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেটেড সলিউশন অথবা মার্কারি ইলেকট্রোড এন্ড কনসেন্ট্রেটেড সলিউশন ইউজ করে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা মাইনর, মানে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই কম হয়। তো সেই কন্ডিশনটা হচ্ছে এরকম, প্ল্যাটিনাম ইলেকট্রোড ঠিক আছে, কিন্তু ডাইলুট সলিউশন, প্ল্যাটিনাম ইলেকট্রোড সাথে ডাইলুট সলিউশন। কারণ আমাদের কাছে মনেই হতে পারতো যে কনসেন্ট্রেটেড সলিউশনটা চেঞ্জ করে ডাইলুট করলে কি হবে। তো এই ক্ষেত্রে হলো প্ল্যাটিনাম ইলেকট্রোড তবে ডাইলুট সলিউশন। প্ল্যাটিনাম ইলেকট্রোড আর ডাইলুট সলিউশন হইলে অ্যানোডের রিঅ্যাকশন চেঞ্জ হয়ে যাবে, এবার অ্যানোডের রিঅ্যাকশন চেঞ্জ হবে। কারণ তাহলে এবার হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোডের সাথে যখন ডাইলুট সলিউশন, প্ল্যাটিনাম ইলেকট্রোড তবে এবার ডাইলুট সলিউশন, তাহলে এবার আর যে কারণে তোমরা সেই সময় চিন্তা করতে হচ্ছে গিয়া কাকে, ক্লোরাইডকে, বাট এবার হবে হচ্ছে গিয়া ওয়েস। তো এইবার ওয়েসের জায়গা হবে অ্যানোডে, এবার ওয়েসের জায়গা হবে অ্যানোডে, ওকে। তাহলে ওয়েসের পার্টে কি হবে, চারটা ওয়েস মিলে 2 মোল ওয়াটার আর অক্সিজেন গ্যাস প্রডিউস করে এবং 4টা ইলেকট্রন ছেড়ে অক্সিডেশন দেয়। এটা হলো গিয়া ওয়েস পার্ট যদি থাকে, তাহলে এইটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। মানে ওয়েস যদি থাকে, ওয়েস, তাহলে এটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। ওয়েস থাকলে, কথা বুঝতে পারছো,
যদি ওয়েজ থাকে, অ্যানোডে ওয়েজ যায়, তাহলে এটা আছে অ্যানোড রিঅ্যাকশন। ওকে, অর্থাৎ ওয়েজ থেকে আমরা কি পাবো? ওয়াটার, অক্সিজেন গ্যাস, আর হচ্ছে গিয়া 4টা ইলেকট্রন থাকবে। 4টা ওয়েজ না, 4 ওয়েজ, এই জন্য 4 ইলেকট্রন থাকছে। তো ওয়েজ যদি অ্যানোডে যায় তাহলে কি হয়? ওয়াটার আর অক্সিজেন গ্যাস হয়। আর ওইদিকে এটা অক্সিডেশন প্রসেস অ্যানোড পার্টে। আর ক্যাথোড পার্টে দেখো, এখনো তো প্ল্যাটিনাম ইলেকট্রোড, এখনো তো প্ল্যাটিনাম ইলেকট্রোড। তো যেহেতু প্ল্যাটিনাম ইলেকট্রোড, তাহলে আগের মতো কি হবে? হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন নিবে, নিয়ে হাইড্রোজেন হবে, এটা রিডাকশন। আর হাইড্রোজেন মিলে পরে হাইড্রোজেন গ্যাস হবে। তাহলে অ্যানোডে কি হলো? শোনো, ওয়াটার হইছে ঠিকই, কিন্তু ওয়াটারকে কখনো প্রোডাক্ট ধরা হয় না। ওয়াটার হইছে ঠিকই, কিন্তু ওয়াটারটাকে কখনো প্রোডাক্ট হিসেবে দেখা হয় না। এখানে দেখা হয় যে প্ল্যাটিনাম ইলেকট্রোড আর ডাইলুট সলিউশন ইউজ করা মানে হলো, অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস আর ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস আর ক্যাথোডে হচ্ছে কি? হাইড্রোজেন গ্যাস। তার মানে কি? ওয়াটার ডিকম্পোজ হইয়া হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস হইছে। ওয়াটার ডিকম্পোজ হয়ে হাইড্রোজেন গ্যাস এন্ড অক্সিজেন গ্যাস হইছে। তার মানে কোন রিঅ্যাকশনটা হইছে এবার? এটা, এটা। আর এটাকে কি বলে? এটাকে কি বলে? এটা হলো তোমার ওয়াটারের অ্যানালাইসিস বলে, বা ওয়াটারের ডিকম্পোজিশন বলে, বা ওয়াটারের ইলেকট্রোলাইসিস বলে এটাকে সিম্পলি। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। মনে রাখবা, ওয়াটারকে যদি তোমরা ইলেকট্রোলাইসিস করো তাহলে দুইটা গ্যাস তৈরি হয়, একটা হাইড্রোজেন গ্যাস, একটা অক্সিজেন গ্যাস, একটা হাইড্রোজেন গ্যাস, একটা অক্সিজেন গ্যাস। তো প্ল্যাটিনাম ইলেকট্রোড আর যদি ডাইলুট সলিউশন ইউজ করো, তাহলে শুধুমাত্র ওয়াটারের কি হবে? ইলেকট্রোলাইসিস হবে। শুধুমাত্র ওয়াটারের ইলেকট্রোলাইসিস হবে, শুধুমাত্র ওয়াটারের ইলেকট্রোলাইসিস হবে। অর্থাৎ এখানে সোডিয়াম ক্লোরাইডের কিছু হবে না, সোডিয়াম ক্লোরাইডের কিছু হবে না। তার মানেটা কি জানো? তার মানে এইটা হচ্ছে অনেকটা, এটা অনেকটা কি জানো? এটা হলো গিয়ে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। আর ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করতে গেলে তোমাকে কোনো না কোনো ইলেকট্রোলাইট ইউজ করা লাগবে। তো ইলেকট্রোলাইট হিসেবে আমরা অ্যাসিড ইউজ করতে পারি, বেজ ইউজ করতে পারি, সল্টও ইউজ করতে পারি। তো এইটা কোনো সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস না, এইটা সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস হয় নাই, এটা হচ্ছে হলো ওয়াটারের ইলেকট্রোলাইসিস। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কন্ট্রিবিউশন কি? সোডিয়াম ক্লোরাইডের কন্ট্রিবিউশন হইলো সে হলো একটা ইলেকট্রোলাইট হিসেবে এখানে হেল্প করছে। কারণ ওয়াটার ইলেকট্রোলাইসিস এমনি এমনি হয় না, কোন একটা ইলেকট্রোলাইট থাকতে হয়। তো এই সোডিয়াম ক্লোরাইড সেই ইলেকট্রোলাইটের কাজটা করছে। এখানে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস হয় নাই, ওইটা হচ্ছে ওয়াটারের ইলেকট্রোলাইসিস। এবং সেটা কখন হবে? যদি ডাইলুট সলিউশন ইউজ করো, ডাইলুট সলিউশন ইউজ করো। তো ডাইলুট সলিউশন ইউজ করলে ওয়াটার ইলেকট্রোলাইসিস হয়, সেখানে সোডিয়াম ক্লোরাইডের কন্ট্রিবিউশন হলো এটা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করছে, ইলেকট্রোলাইট হিসেবে এখানে কাজ করছে। তো এটা এই কারণে বলছিলাম এটা হচ্ছে মাইনর, কারণ এটা সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস না, এটা হচ্ছে ওয়াটারের ইলেকট্রোলাইসিস হয়ে গেছে। সোডিয়াম ক্লোরাইড এখানে প্রেজেন্ট থেকে কাজটা করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 2017 না 16 আসছিল, ঢাকা বোর্ডে 2016 এসেছিল এটা। ইলেকট্রোলাইসিসের আরেকটা এক্সাম্পল হচ্ছে সেটা হলো তোমার সেটা হলো যে পিউরিফিকেশন অফ ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার, পিউরিফিকেশন অফ ব্লিস্টার কপার, পিউরিফিকেশন অফ ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার হচ্ছে ইম্পিওর কপার, ব্লিস্টার কপার হচ্ছে ইম্পিওর কপার। ব্লিস্টার কপারের মধ্যে তোমার 97 থেকে 98% কপার থাকে, 97 থেকে 98% কপার থাকে ব্লিস্টার কপারে। তো আমরা যখন কপার এক্সট্রাক্ট করি ওর থেকে কপার যখন এক্সট্রাক্ট হয়, তখন প্রথম যে কপারটা এক্সট্রাক্ট হয় সেটা হচ্ছে ব্লিস্টার কপার, যেটা হচ্ছে 97 থেকে 98% কপার থাকে। পরে সেই কপারটা থেকে পিওর কপার পাওয়ার জন্য ইলেকট্রোলাইসিস মেথডে পিউরিফিকেশন করা হয়। তো সেটাই অনেক সময় আসে। তো এটা করবার জন্য কি করা হয়? অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড হিসেবে ইউজ করা হয় ইম্পিওর কপার, অ্যানোড হিসেবে ইউজ করা হয় হচ্ছে ইম্পিওর কপার।
অ্যানোডটা একটু ঠিক থাকে, মানে একটু ইয়ে থাকে, মানে হচ্ছে গিয়ে মোটা থাকে, কথা বলছো? অ্যানোডটা অনেকটা মোটা থাকে, অনেক মোটা থাকে, ঠিক থাকে। আর ক্যাথোড যেটা, সেটা হলো পিওর কপার। এখানে ক্যাথোড হিসেবে ইউজ করা হয় হচ্ছে একটা পিওর কপার, তাহলে অ্যানোড হিসেবে ইউজ করা হয়েছে ইমপিওর কপার, আর ক্যাথোডে রাখা আছে হচ্ছে পিওর কপার। যেটা অ্যানোডের কপার সেটা খুব ঠিক মোটা, কিন্তু যেটা হচ্ছে পিওর সেটা খুব পাতলা অল্প। আচ্ছা, এরপরে তাদেরকে কি করা হয়, ব্যাটারি কানেক্টেড করা হয়, এবং ব্যাটারির এটা পজিটিভ এন্ড, ব্যাটারির এটা নেগেটিভ এন্ড। আচ্ছা, এর মাঝখানে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করা হয় কপার সালফেট। ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করা হয় হচ্ছে কপার সালফেট। তার মানে টোটাল অ্যারেঞ্জমেন্টটা কি, যে ইম্পিওর কপার, পিওর কপার, কপার সালফেট ইলেকট্রোলাইট, এর মধ্যে ইলেকট্রিসিটি পাস করা হয়। পাস করলে দেন কি হয়, পাস করলে অ্যানোডে কি হয়, অক্সিডেশন। অ্যানোডে কি হয়, অক্সিডেশন। এইখানে যেটা হয়, অ্যানোডের যে কপার সেই অক্সিডাইজ হয়, অ্যানোডের কপার এবার কি হয়, অক্সিডাইজ হয়, অ্যানোডের কপার অক্সিডাইজ হয়। তুমি ভাবতে পারো যে স্যার সলিউশনের মধ্যে তো কপার সালফেট ছিল, তাহলে কপার সেখানে 2+, সালফেট হচ্ছে 2-, সালফেট হচ্ছে 2-। তো এখানে তো সোডিয়াম ক্লোরাইডের মতো করে যদি চিন্তা করো, তাহলে সোডিয়াম প্লাস আর হচ্ছে গিয়া ক্লোরাইড মাইনাস, সেক্ষেত্রে ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হয়, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হয়, ক্লোরাইড ক্লোরিনে কনভার্ট হয়। তাহলে এখানে সালফেট অ্যানায়ন কেন অ্যানোডে গেল না, ক্লোরাইড অ্যানায়ন সে অ্যানোডে গেল, তাহলে সালফেট তো এখানে আছে, সালফেট অ্যানায়ন হিসেবে কেন অ্যানোডে গেল না? রেডার এখানে কপার কি হয়েছে, কপার আয়নে কনভার্ট হয়ে গেছে। শোনো, এটা হচ্ছে টেন্ডেন্সির উপর, এটা হচ্ছে টেন্ডেন্সির উপর। তার চাইতে কপারের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি, সালফেটের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি চেয়েও কপারের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি। অর্থাৎ ওখানে যখন ক্লোরাইড ছিল, তখন ক্লোরাইডের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি ছিল, প্ল্যাটিনামের কম ছিল, মার্কারির কম ছিল, তার কারণে ক্লোরাইড ইলেকট্রন ছাড়ছে। কিন্তু এইবার সালফেট ইলেকট্রন ছাড়বে, তার অপেক্ষা করে নাই সে আর, সালফেট ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি এত কম, সালফেট অক্সিডাইজ হবে না, সালফেট সহজেই ইলেকট্রন ছাড়বে না, সালফেট অক্সিডাইজ হবে না, কারণ সালফেট নিজেই অক্সিডাইজিং এজেন্ট। তো এ আর কি হবে না, এ তো আর রিডিউস হবে, তো সে আর কি হবে না, অক্সিডাইজ হবে না। তো সে যখন অক্সিডাইজ হইতে চায় না, তখন কাউকে তো অক্সিডাইজ হওয়া লাগবে, তখন কপার নিজেই অক্সিডাইজ হয়ে যায়, কপার অক্সিডাইজ হয়ে কপার আয়ন তৈরি করে, অক্সিডেশন। আর ক্যাথোডে, ক্যাথোড ঠিকই নিয়ম মানবে, অর্থাৎ কপার আয়ন যে, সে ইলেকট্রন নিয়ে কপার তৈরি করবে, রিডাকশন। তার মানে অ্যানোডে অক্সিডেশন হওয়ার কথা হয়েছে, ক্যাথোডে রিডাকশন হওয়ার কথা হয়েছে, তবে এবার কি হয়েছে, শুধুমাত্র যে অ্যানোডের যে মেটালটা সে নিজেই এবার অক্সিডাইজ হয়েছে। কারণ কি, কারণ ওই যে তার যে অক্সিডাইজ হওয়ার কথা সে আসে নাই, তো এইটাই আর কি। তো অ্যানোডের কপার অক্সিডাইজ হয়ে কপার আয়ন হয়েছে, এবং ক্যাথোডে যায় কপার আয়ন আবার কি হয়েছে, কপার হিসেবে ডিপোজিট হয়েছে। তাহলে বিশ্ব চ্যানেলটা কি দাঁড়ালো, এইটা পুরো ইম্পিওর কপার, এই কপারটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হচ্ছে, কপার আয়ন তৈরি করতেছে, কপার আয়ন তৈরি হচ্ছে। আর সলিউশন থেকে আবার কপার আয়ন যেটা আছে, হ্যাঁ, সলিউশনের যে কপার আয়ন আছে, সে আবার কি হচ্ছে, কপার হিসেবে যা ডিপোজিট হচ্ছে। তাহলে এদিক থেকে কপার সাপ্লাই দিতেছে, আর কপার আয়ন যায় কপার হিসেবে ডিপোজিট হচ্ছে। তাহলে কপার আয়ন কপার হিসেবে ডিপোজিট হচ্ছে, কপার আয়ন কপার হিসেবে ডিপোজিট হচ্ছে। এইভাবে সব কপার যায় কোথায় জমা হবে, অ্যানোডের উপরে জমা হবে। তো তখন যেটা জমা হবে, যেটা ডিপোজিট হবে, সেটা তো পিওর, সেটা তো পিওর। অর্থাৎ এর সাথে যারা ইম্পিউরিটি আছে তারা যাবে না, এর সাথে যারা ইম্পিউরিটি আছে, যেমন আয়রন একটা ইম্পিউরিটি, মেইন ইম্পিউরিটি আয়রন, ওই আয়রনটা যাবে না, কারণ আয়রনের যাওয়ার টেন্ডেন্সি কম, কপারের যাওয়ার টেন্ডেন্সি বেশি। তো দ্যাট ওইসব কারণে দেখা যাচ্ছে আলটিমেটলি কি হচ্ছে, এইভাবে পিওর কপার ডিপোজিট হচ্ছে। তাহলে এইভাবে যখন পুরো কপারটা এখানে ডিপোজিট হবে, তখন কালেক্ট করবা কি, পিওর কপার। এই হচ্ছে কপার পিউরিফিকেশন। কিন্তু যেহেতু এটা ইলেকট্রিসিটি সাহায্য করা হয়েছে, তাহলে এটা কি মেথড হবে, ইলেকট্রোলাইসিস মেথড, ইলেকট্রোলাইসিস মেথড। ওকে, আচ্ছা, আর একটা দিন বাকি আছে শুধু। ইলেকট্রোলাইসিসের অ্যাপ্লিকেশনের আর একটা পয়েন্ট বাকি, সেটা হচ্ছে 4 নম্বর। ওটা তোমরা জানো কিছুটা, কিন্তু ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং। ওকে, সো এটা একটা প্রসেস হুইচ ইজ ইলেকট্রোপ্লেটিং।
তো এটা ডেফিনেশন অনেক সময় আছে যে হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং, তার এই জন্য ডেফিনেশনটা দিচ্ছি। ইলেকট্রোপ্লেটিং is a process by which বা in which ও বলা যায়, যেহেতু এটা একটা ইন্টারনাল ব্যাপার, in which electroplating is a process in which a less reactive metal is coated over a more reactive metal. এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে ইলেকট্রোপ্লেটিং কি, হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং, যদি তোমার কাছে জানতে চাও যে হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং, তাহলে এটা মেনশন করবা যে ইলেকট্রোপ্লেটিং ইজ আ প্রসেস ইন হুইচ এ লেস রিঅ্যাক্টিভ মেটাল ইজ কোটেড ওভার এ মোর রিঅ্যাক্টিভ মেটাল। এটা পারফেক্ট ডেফিনেশন হবে। আচ্ছা এবার আসো, যেগুলো মোর রিঅ্যাক্টিভ মেটাল, যে মেটাল যত বেশি রিঅ্যাক্টিভ, ওই মেটালের তোমার তত বেশি চান্স হচ্ছে সে হচ্ছে স্পন্টিনিয়াসলি রিঅ্যাকশন দিবে। ওই মেটালটা তত স্পন্টিনিয়াস কি করবে, রিঅ্যাকশন দিবে। অর্থাৎ যে মেটাল যত বেশি রিঅ্যাক্টিভ সে তত স্পন্টিনিয়াস রিঅ্যাকশন দেয়, যে মেটাল যত বেশি রিঅ্যাক্টিভ সে তত স্পন্টিনিয়াস রিঅ্যাকশন দেয়। আর তার কারণে যেহেতু যদি তারা রিঅ্যাকশন দেয় তাহলে ওই মেটালের কি হয়, ওই মেটালের চেঞ্জ হয়, ওই মেটালের কি হয়, কেমিক্যাল চেঞ্জ হয়। তার মানে ওই কোনো মেটালের যদি কেমিক্যাল চেঞ্জ হয় তাহলে সেই মেটালটা আস্তে আস্তে ইম্পিওর হয়ে যায় বা সেই মেটালটা আস্তে আস্তে ডিকে হয়। তো সেই কারণে তোমার কি করা হয়, ওই মেটালটাকে প্রিভেন্ট করতে হয়, এই ডিকেটাকে প্রিভেন্ট করতে হয়, বা ওই করশন বলে এটাকে, ওই করশনটাকে প্রিভেন্ট করতে হয়। ওই করশন প্রিভেন্ট করার জন্য আমি আরেকটা মেটালই ব্যবহার করব, কিন্তু সেই মেটালটা আবার হবে লেস রিঅ্যাক্টিভ। কারণ লেস রিঅ্যাক্টিভ মেটাল তো আর স্পন্টিনিয়াসলি রিঅ্যাকশন দিবে না, তাহলে যদি না রিঅ্যাকশন দেয় তাহলে তো সে রিমেইন সেম, অর্থাৎ ওই মেটালের কোনো পরিবর্তন হবে না, যার কারণে আমার যে মোর রিঅ্যাক্টিভ মেটালটা সেটা রক্ষা পাবে। তো এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ফর এক্সাম্পল, ধরো এখানে অ্যানোড থাকবে, ক্যাথোড থাকবে। আচ্ছা ক্যাথোডটা ধরো এমন হলো যে আয়রন স্পুন, তোমরা মনে করলো আর কি, ধরে নিলা যে এটা একটা আয়রন স্পুন, যদি দরকার হয় স্পুন এঁকে দাও, একটা স্পুন মতো এঁকেই দাও দরকার হলে, হ্যাঁ। আচ্ছা তারপর তারাকে কানেক্ট করতেছো, ব্যাটারির সাহায্যে করতেছো। আর এটা হচ্ছে নিকেল মেড, অ্যানোড হচ্ছে নিকেল মেড, ক্যাথোড হচ্ছে আয়রন স্পুন বা আয়রন মেড। এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড। ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করতে হবে নিকেলের কোনো একটা সলিউশন, অর্থাৎ অ্যানোডের যেটা সেটা ইউজ করতে হবে, অ্যানোডেরটা ইউজ করতে হবে। নিকেল আছে, নিকেল সালফেট বা নিকেল নাইট্রেট বা নিকেলের যে কোনো একটা সলিউশন। তাহলে নিকেল আর নিকেল সলিউশন, নিকেল সলিউশন, এই হচ্ছে পুরো ব্যাপারটা। ওকে, তো এই ক্ষেত্রে ইলেকট্রিসিটি যখন স্টার্ট করে দেওয়া হবে, ওপেন করা হবে, ব্যাটারি কানেক্ট করা হবে, দেন অ্যানোড রিঅ্যাকশন হবে। অ্যানোডে যেটা হবে নিকেল অক্সিডাইজ হবে, অ্যানোডের নিকেল কি হবে, অক্সিডাইজ হবে, অ্যানোডের নিকেল অক্সিডাইজ হবে, হওয়ারই কথা। অ্যানোডে অক্সিডেশন হবে, আছে কে নিকেল, তাহলে নিকেল অক্সিডাইজ হবে, অ্যানোড অক্সিডাইজ হবে, অ্যানোডে অক্সিডেশন হবে, আছে কে নিকেল, নিকেল অক্সিডাইজ হবে। ওই যে একই কারণে সালফেট তো আর হবে না, সালফেট সে তো হবে না, ঠিক না? তাহলে সালফেট হবে না বলে এবার নিকেল হবে, তো নিকেল হয়ে নিকেল আয়ন তৈরি হবে অ্যানোড পার্টে। আর ক্যাথোড রিডিউস হবে, রিডিউস মানে ইলেকট্রন নিবে, সেই ইলেকট্রন নিবে তো আর আয়রন নিবে না, ইলেকট্রন তো আর আয়রন নিবে না, তাহলে নিবে কে, নিকেল হলে নিকেল আয়ন সে নিবে। তার মানে পুরো ব্যাপারটা নিকেল ওরিয়েন্টেড হয়ে গেল, অনেকটাই হচ্ছে আগের মেথডটার মতোই। তাহলে কি দাঁড়ালো, যে অ্যানোডের নিকেল অক্সিডাইজ হয়ে নিকেল আয়ন তৈরি করবে, আর নিকেল আয়ন থেকে আবার এখানে যায় নিকেল ডিপোজিট হবে আয়রনের উপর। ওভার আয়রন কি ডিপোজিট হবে, নিকেল, ওভার আয়রন কি ডিপোজিট হবে, নিকেল। তাহলে আয়রন অক্সিডাইজ হয়ে যেতে পারে, আয়রন করশন হইতে পারে, আয়রন নষ্ট হয়ে যেতে পারে, কেমিক্যাল রিঅ্যাকশন দিতে পারে, কিন্তু নিকেল তো আর দিবে না। নিকেল তো এত স্পন্টিনিয়াস রিঅ্যাকশন দেয় না, এত স্পন্টিনিয়াস না নিকেলের রিঅ্যাকশন, নিকেলের রিঅ্যাক্টিভিটি তো খুবই কম।
তো এইভাবে তুমি আয়রনের উপরে নিকেলের ইয়ে করলা, সিলভার করতে পারতা। তো এইগুলো এই নামই হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এবং আমরা কেন ইলেকট্রোপ্লেটিং করি? মেইনলি এটাকে প্রিভেন্ট করার জন্য। নট অনলি দ্যাট, এটা প্রিভেন্ট করার জন্যই যে শুধু তা না, সামটাইমস অনেক সময় একটা মেটালের উপরে মেটালটাকে শাইনি করার জন্য শাইনিং মেটাল ব্যবহার করা হয়। নিকেল, সিলভার এগুলো হলো শাইনিং মেটাল। তো যে কোনো মেটালের উপরে শাইনি করার জন্য, গোল্ড প্লেট করার জন্য বা প্লেটিং করার জন্য আমরা এগুলো ইউজ করি। এবং আরেকটা হচ্ছে ভ্যালু বাড়ানোর জন্য করি। তো শুধু করশনের জন্য যে করি তা না, ভ্যালু বাড়ানোর জন্য করি, শাইনি করার জন্য করি, বা এটাকে লঙ্গার করার জন্য করি। তো বিভিন্ন কারণে আমরা এই ইলেকট্রোপ্লেটিং করে থাকি আর কি। তো এই হচ্ছে সেই ইলেকট্রোপ্লেটিং প্রসেস। এবং মনে রাখতে হবে যে এখানে লেস রিঅ্যাক্টিভ ওভার হচ্ছে মোর রিঅ্যাক্টিভ, লেস রিঅ্যাক্টিভ ওভার হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। তো ইলেকট্রোপ্লেটিং অলসো ওয়ান এক্সাম্পল অফ ইলেকট্রোলাইসিস। তাহলে আজকে আমরা জানলাম হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কি, সরি মানে কন্ডাক্টর কি, টাইপস অফ কন্ডাক্টর, ডিফারেন্স বিটুইন টু কন্ডাক্টর, ফলোড বাই হচ্ছে ইলেকট্রোলাইসিস, এন্ড there are some examples of electrolysis। অর্থাৎ ইলেকট্রোলাইসিসের কতগুলো এক্সাম্পল আমরা শেয়ার করলাম। তো এই ওরিয়েন্টেড কোশ্চেন হলে অ্যাটলিস্ট ইনশাআল্লাহ আনসার করতে পারবা। তো আমরা নেক্সট ক্লাস আসতেছে, যে ক্লাসটা সামনের দিন, সেটাতে আমরা শেয়ার করবো হলো ফ্যারাডের ল। সামনের ক্লাসটা শেয়ার করবো ফ্যারাডের ল, এবং তারপরে আমরা যাবো হচ্ছে গ্যালভানিক সেলে। তো এভাবে করে আমরা হয়তো আগামী 2টা ক্লাসে বা 3টে ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টার শেষ করতে পারবো। ওকে, তো থ্যাংক ইউ।